মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশে যেতে চায়, কিন্তু নিজ পরিবার আপনজন ছেড়ে একটু ভালো থাকার আশায় বিদেশে গিয়ে অনেকেই পড়ে যায় ভয়ঙ্কর বিপদে। পরিবারের আর্থিক অবস্থা অসচ্ছল দেখে কিছু বাংলাদেশি দালাল সেই পরিবারকে টাকার লোভ দেখায় এবং কাজের কথা বলে অনেক মেয়েকে বিদেশে নিয়ে গিয়ে জোরপূর্বক অবৈধ কাজ করায়। আজ ঠিক এমনই একটা গল্প আপনাদের বলবো। মুভিটির নাম পরী। এই মুভিটি সমাজের কিছু বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে, তাই মুভিটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সিনেমার শুরুতেই আমরা একজন লোককে দেখি, যাকে কিনা কয়েকজন এসে হাত পা বেঁধে পানিতে ফেলে দেয়। আর তখনই আমরা অন্তিক মাহমুদকে দেখতে পাই। সে বাথটাবে গোসল করার সময় এই দুঃস্বপ্নটি দেখে। এখন এই অন্তিক মাহমুদ সম্পর্কে কিছু বলা যাক। এই গল্পে তিনি বাংলাদেশের একজন নামকরা অভিনেতা, যার জন্য বাংলাদেশের প্রতিটা মানুষ পাগল। তখন আমরা দেখি তার একটি ফোন আসছে। এই কলটি ছিল একজন ডাইরেক্টরের। সে তাকে জানায় 9টার মধ্যে আমি সেটে চলে আসব। তখন তার মোবাইলে আমরা দেখতে পাই 1 বছর আগে সে পরিণামের একটি মেয়েকে নিয়ে তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিল। আর এটা দেখে সে বেশ ইমোশনাল হয়ে যায়। এরপর আমরা দেখি সে গাড়ি করে শুটিং এর জন্য যাচ্ছে। তখন তার কাছে একটি আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোনের ওই পাশ থেকে আঞ্চলিক ভাষায় একটি মেয়ে তাকে বলে, আমাকে কি চিনতে পেরেছেন? তখন অন্তিক মাহমুদ বলে, আমি চিনতে পারিনি। বেশ কিছুক্ষণ কথা বলার পরও সে তাকে পরিচয় দেয় না। তখন মাহমুদ বলে, পরিচয় দিলে দেন, না হলে আমি ফোন কাটলাম। তখন মেয়েটি তাকে বলে, আমি পরী ফ্রম পাতায়া। আর তখনই আমরা 1 বছর আগের থাইল্যান্ডের সিন দেখতে পাই। এই গল্পটি হচ্ছে 2 টাইমলাইনের, একটি 1 বছর আগের থাইল্যান্ডের সিন আর একটি বর্তমানের বাংলাদেশের। তো যাই হোক, তখন আমরা দেখি অন্তিক আর তার ফ্রেন্ড থাইল্যান্ডে গিয়েছে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য। কিন্তু তার ফ্রেন্ডের এটা ছিল প্রথম বিদেশ ভ্রমণ। সে মাহমুদকে বলে, থাইল্যান্ডে আসছি, ডিস্কোতে যাব, এটা ওটা করব। তখন মাহমুদ বলে, আমি 4 মাস টানা শুটিং করছি, আমি এখন মেন্টালি সিক, আমার একটু রিল্যাক্স করা দরকার। এরপর তারা হোটেলে পৌঁছে যায়। গাড়ি থেকে নামলে আমরা বর্তমান সময়ের দৃশ্য দেখি। সে পরীকে বলে, আমি সেটে চলে এসেছি, তুমি ঠিকানা অনুযায়ী চলে এসো। তখন মাহমুদ আরো বলে, তুমি আসবে তো? আমি তোমার জন্য অপেক্ষা করব। তখন পরী বলে, না, আসলে কি হবে, আপনি আমার জীবন বদলে দিয়েছেন। এরপর আমরা আবার থাইল্যান্ডের সিন দেখতে পাই। অন্তিক মাহমুদ বেশ ঠান্ডা একটা রিসোর্টে উঠেছে। তখন তার বন্ধু বলে, এটা নিয়ে আমাকে হোটেল, এর থেকে পুবাইলে আরো কত ভালো ভালো রিসোর্ট আছে, তারা কি দোষ করেছে? তখন মাহমুদ বলে, আমি এখানে সাইলেন্স অ্যান্ড পিচের জন্য এসেছি। আর তখনই আমরা দেখি জামান নামের একজন লোক এসে তাদেরকে ডিস্টার্ব করছে। সে আসলে মাহমুদকে চিনে ফেলেছে। মেলবিট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। জুভেন্টাস এবং লালিগার এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থোপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার, 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড মিজান77 ব্যবহার করে আপনার প্রথম জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই আপনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে মেলবিট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড মিজান77 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে $130 পর্যন্ত পান। তার কাছ থেকে আমরা জানতে পারি সে থাইল্যান্ডে অনেক বছর যাবত আছে আর বাংলাদেশে ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট। তখন সে তার সাথে একটি সেলফি তোলে। এরপর তারা হোটেল রুমে চলে যায়। তখন তার বন্ধু তার কাছে আবদার করে যে তারা আজকে বাইরে ঘুরতে যাবে, কিন্তু অন্তিক যাবে না বলে, যার কারণে তার বন্ধু রাগ করে বসে থাকে। তখন সে যেতে রাজি হয়, কিন্তু একটা ঘুম দেওয়ার পর। এরপর তারা রাতে রুম থেকে বের হয়। ওই জামান চাচার সাথে তারা দেখা করে। এরপর পাতায় ঘুরতে বের হয়। আর ওদিকে আমরা দেখি পরী শুটিং সেটে চলে এসেছে। তখন একজন তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমি অন্তিক স্যারের কাছে যাব। এরপর আমরা আবার থাইল্যান্ডের সিন দেখি। মাহমুদের বন্ধু একটি বারে যেতে চায়, যেখানে দুষ্টু লোকেরা মেয়ে নিয়ে নাচানাচি করে, কিন্তু মাহমুদ যেতে চায় না, যার কারণে সে আবারও রাগ করে। এখন মাহমুদ মহা বিপদে পড়ে যায়।
বন্ধু প্রথমবার আসছে বিদেশে, কোথাও যেতে চাইলে সে না নিয়ে যায় কি করে। তো এরপর তারা সেখানে যায়। সেখানে গেলে আমরা দেখি অনেক বাংলাদেশি মেয়ে নাচানাচি করছে। এদের দিয়ে মূলত দেহ ব্যবসা করানো হয়। তখন এর মধ্যে আমরা একটা সুন্দরী মেয়ে দেখি, যার নাম পরি। পরি মাহমুদকে দেখে তার কাছে এসে বলে, আমি কিন্তু আপনারে চিনছি, আপনার সবগুলো নাটক আমি দেখেছি। তখন পরি তার কাছে একটা হেল্প চায়। সে বলে, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, আপনি যদি একটু হুইস্কি অর্ডার করেন তাহলে আমি কয়েকটা কথা বলার সুযোগ পাবো। তখন মাহমুদ তার এমন আচরণে রেগে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে। সে বেরিয়ে আসায় তার পিছে পিছে তার বন্ধু বেরিয়ে আসে। তখন সে বলে, কিরে মাহমুদ, বাইরে বের হয়ে এলি কেন? এটা শুধুমাত্র ফান, জাস্ট মজা নে তুই। মাহমুদ বলে, এইসব ক্লাসলেস সস্তা মেয়েদের সাথে ফান হয় না। এই কথা শুনে তার বন্ধু রেগে যায়। সে বলে, তারা কি মানুষ না? তোরে নিয়ে আমি কত গর্ব করতাম, আমি ভাবতাম সুপারস্টার হলেও তুমি মানুষকে মানুষ ভাবো, কিন্তু আমি ভুল ছিলাম। তখন মাহমুদ আবারও ভিতরে যায়। পরি বলে, আমাকে একটু হেল্প করে দেন না, আমি খারাপ মেয়ে মানুষ হতে পারি, কিন্তু আমি তো মানুষ। এরপর অন্তিককে সে মিলন এন্টারপ্রাইজ নামের একজন দোকানদারের নাম্বার দেয় আর বলে তারে আমার বাবার কথা বলবেন, সে আমার বাবার কাছে ফোনটা নিয়ে যাবে। তখন অন্তিক পরির বাবার সাথে কথা বলে। সে বলে, আমি অন্তিক, থাইল্যান্ডের একটি হসপিটালে চিকিৎসা নিতে এসে আমার পরির সাথে দেখা হয়েছে, সেই আমাকে এই নাম্বারটি দিয়ে আপনাকে খবর জানাতে বলেছে। পরি এই হাসপাতালে নার্সের চাকরি করে। তখন পরির বাবা পরির সাথে কথা বলতে চায়। অন্তিক বলে, পরি তো আমার সাথে নাই, দেখা হলে আমি কথা বলিয়ে দিব। পরির বাবা বলে, ও তো আমারে ভুলাই গেছে, যাইয়া একটা বারও কল দিল না। তখন মাহমুদ বলে, পরির এখন ট্রেনিং চলছে, তাই তার ফোন ধরা নিষেধ, ট্রেনিং শেষ হলে আপনাকে ফোন দিবে। তখন তার বাবা বলে, আপনি সত্যি তো আমারে পরির লগে কথা কওয়াইয়া দিবেন? কথা দিতেছেন তো? পরির বাবার এই ইমোশনাল কথাগুলো শুনে খুবই খারাপ লাগছিল। এখানে আমরা একটি বাবার তার মেয়ের জন্য আর্তনাদ দেখতে পাচ্ছিলাম। মাহমুদ তখন তার কথা শুনে খুবই ইমোশনাল হয়ে পড়ে। সে তাকে কথা দেয় যে সে তার সাথে পরির কথা বলিয়ে দিবে। এসব কথা বলার জন্য পরি তাকে শিখিয়ে দিয়েছিল। মাহমুদ তার বাবার সাথে কথা বলার পর থেকেই একদম চুপ হয়ে যায়। তখন তার মনে নানান প্রশ্ন ঘুরছিল। পরি একটি বারে চাকরি করছে, কিন্তু তার বাবা জানে সে নার্সের চাকরি করে, কিন্তু কেন? এর ভেতরে তো কোনো একটা ঝামেলা আছেই। তখন তারা হোটেলে চলে যায়। এরপর আমরা পরি আর তার এক বান্ধবীকে দেখতে পাই, যারা একসাথে এই কাজ করে। পরি সেদিন খুব খুশি ছিল। সে তাকে বলে, বাবার কাছে আজকে খবর পাঠাইছি ওই লোকরে দিয়া। তখন তার বান্ধবী বলে, সে যে তোর বাবার খবর পাঠাবো এর কোনো গ্যারান্টি আছে? এর আগেও তো ওই জন্যই একজনরে দিয়া চেষ্টা করছিলি, পরে শেষে ম্যানেজারের কাছে বিচার দিয়া চলে গেছে। তখন পরি বলে, সে অন্য রকম, আগের লোক আমার সাথে শুতে চাইছিল, এর বিনিময়ে সে খবর দিবে বলেছিল, কিন্তু এই লোক আমার কাছে কিছুই চায়নি, আমার মন বলছে সে খবর দেবে। এরপর মাহমুদ জামান সাহেবের সাথে কথা বলে, তার কাছে জিজ্ঞেস করে এই থাইল্যান্ডের ক্লাব বার এসব কারা চালায়। তখন সে বলে এগুলো সব মাফিয়ারা চালায়, তারা খুবই ডেঞ্জারাস। এরপর আমরা বর্তমানের সিন দেখতে পাই। পরি শুটিং সেটে এসে মাহমুদের সাথে দেখা করে। পরি তার কাছে প্রথমে কিছু খেতে চায়, তার খুব ক্ষুধা লেগেছিল। তখন মাহমুদ তার জন্য খাবার আনতে বলে। সে তাকে বলে, আমি এই শটটা দিয়ে আসছি। তখন পরি তাকে বলে, আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, সেটার উত্তর এখনো পর্যন্ত আপনি দেননি। বলেছিলেন ব্যাংককে গিয়েই এই প্রশ্নের উত্তর দিবেন। প্রশ্নটা আমরা সিনেমার সামনে জানতে পারবো। এরপর আমরা থাইল্যান্ডের সিন দেখি। অন্তিক পরির সাথে দেখা করার জন্য আবারও সেই বারে গিয়েছে। সে তাকে জানায় যে তার বাবার সাথে তার কথা হয়েছে। এই কথা শুনে পরি বেশ খুশি হয়। তখন মাহমুদ তাকে বলে, আমার আপনার সাথে আরো কিছু কথা আছে। তখন সে তাকে নিয়ে প্রাইভেট রুমে যেতে চায়। এই কথা শুনে পরির মনটা খারাপ হয়ে যায়, কারণ সে তাকে অন্যদের থেকে আলাদা ভেবেছিল, কিন্তু সেও তাকে নিয়ে প্রাইভেট রুমে যেতে চায়। তখন তারা রুমে যায়। পরি বলে, আসেন আপনারাও এন্টারটেইন করি, আপনারা সব পুরুষরাই একই। তখন তার বাবার সাথে কথা বলিয়ে দেয় মাহমুদ। কথা বলার সময় খুব ইমোশনাল হয়ে যায় পরি। বলে, আব্বা আমি আপনারে টাকা পাঠাই, সেগুলো ঠিক মতো পান তো? তখন তার বাবা বলে, টাকা তো আহে মা, কিন্তু তুই তো আহস না। এই সিনটা খুব ইমোশনাল ছিল। এরপর পরি তার বাবার সাথে কথা বলে ফোনটা রেখে দেয়। এতদিন পর তার বাবার সাথে কথা বলতে পেরে সে এতই খুশি ছিল যে অন্তিককে সে জড়িয়ে ধরে। তখন সে আজকের এই পরি হয়ে ওঠার গল্প জানতে চায়। তখন আমরা দেখি গ্রামের একজন লোক পরীকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য তার বাবার কাছে আসে। তার বাবাকে বুঝিয়ে সে পরীকে থাইল্যান্ডে নিয়ে যায়।
থাইল্যান্ডে গিয়ে তো পরি বেশ খুশি, কারণ এমন শহর কখনো দেখেনি। তখন এই লোক তাকে এক বোতল জুস খেতে দেয়, আর সেটা খেয়েই পরি অজ্ঞান হয়ে যায়। এরপর সজাগ হলে সে একটি বদ্ধ ঘরে নিজেকে দেখতে পায়। লোকজন এসে তাকে জোরপূর্বক ড্রাগ দেয়, আর এভাবেই আটকে রাখতে রাখতে তাকে বাধ্য করা হয় এই সব করার জন্য। আজকের এই পরি হয়ে ওঠার পেছনে এই ছিল কাহিনী। তখন অন্তিক তাকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে চায়। এই কথা শুনে তার বন্ধু তার উপর রাগারাগি করে, এই কাজটা খুবই ডেঞ্জারাস, আর তোর ঝামেলার ভেতর পড়ার কি দরকার। আর ওই সময় তাদেরকে দূর থেকে একজন লোক দেখছিল। লোকের ব্যাপারে আমরা শেষের দিকে জানতে পারবো। অন্তিক পরির বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন চিন্তা ভাবনা করে, পরিও সেদিকে তার কথাই ভাবে। এরপর আমরা দেখি অন্তিক এই ব্যাপারটা জামান চাচাকে জানায়। তার কাছে সে হেল্প চায়, কিন্তু সে একদম না করে দেয়। সে বলে এইসবের ভিতর জড়িও না, তুমি নিজে তো মরবেই, সাথে আমাকেও মারবে, তারা খুবই ডেঞ্জারাস, প্লিজ তুমি এইসব চিন্তা বাদ দাও। কিন্তু মাহমুদকে দেখে বোঝা যাচ্ছিল সে এটা করবেই। এরপর আমরা পরীকে দেখি, সে তার পুরনো দিনের কথাগুলো ভাবছিল। গ্রামের সহজ সরল মেয়ে ছিল সে, স্কুলে পড়তো, একটি ছেলের সাথে তার অ্যাফেয়ার ছিল, সে খুব খুশিতে দিন কাটাতো। যাই হোক, এরপর অন্তিক পরীর সাথে দেখা করার জন্য সে বারে আবারও যায়, কিন্তু পরীকে না পেয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে তার বন্ধু পরীর বান্ধবীকে নিয়ে প্রাইভেট রুমে যায়। পরীর বান্ধবী তার কাছে খুব রিকোয়েস্ট করে যে পরীকে আপনারা নিয়ে যান, পরি এখানে ভালো নাই। তখন সে রাজি হয়ে যায়। পরীর বান্ধবী তখন পরীকে নিয়ে আসে, আর এরপর তারা হোটেলে চলে যায়। হোটেলে গিয়ে সে অন্তিককে ডাকে। এরপর অন্তিক সেখানে আসলে তারা প্ল্যান করে লোকাল ট্রান্সপোর্টে করে তারা ব্যাংকক চলে যাবে। এর জন্য তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। তাদেরকে তখনও সেই লোকটি দেখছিল যে এর আগেও তাদেরকে ফলো করেছে। এরপর তারা একটি বাস স্টপে যায়। সেখানে গেলে পরি তাকে জিজ্ঞেস করে, আপনি আমাকে কেন হেল্প করছেন? সিনেমার একটু আগেই পরি তাকে একটা প্রশ্নের কথা বলেছিল, সেই প্রশ্নটা হলো এটাই। তখন তিনি তাকে জানায়, ব্যাংককে পৌঁছানোর পর আমি তোমাকে এই প্রশ্নের উত্তর দেব। এরপর মাহমুদের বন্ধু সেখানে এসে তাদেরকে জানায় সেই বাড়ির লোকজন তাদেরকে খুঁজতেছে। এটা শোনার সাথে সাথেই তারা দৌড়ে পালাতে থাকে। তাদের পিছু করতে থাকে দুজন লোক। অনেকক্ষণ পালানোর পর তাদের সামনে সেই লোক চলে আসে। এখন তো তারা ফেঁসে গেছে, তাদের কাছে কোনো অপশনই নাই। আর ঠিক তখনই জামান সাহেব একটি গাড়ি নিয়ে সেখানে চলে আসে। এরপর সে তাদেরকে একটি সেফ হাউসে নিয়ে যায়। অন্তিক তাকে জিজ্ঞেস করে, এই বাড়িটিকে আপনার? তখন সে বলে, এই বাড়ির কেয়ারটেকার আমি, বাড়ির মালিক মাঝে মধ্যে এখানে বেড়াতে আসে। জামান সাহেব আরো বলেন, তোমাদের অতিরিক্ত সাহসের কারণে তোমরা তো বিপদে পড়ছই, সাথে আমাকেও বিপদে ফেলেছ। তখন অন্তিক বলে, আমাদের বাংলাদেশি এম্বাসিতে যেতে হবে। তখন সে তাকে বলে, বাই রোডে যাওয়া যাবে না, গেলেও ওয়াটার রোডে যেতে হবে, আর আমরা এখানে 2 দিন সেফ আছি, এরপর তারা আমাদেরকে খুঁজে বের করে ফেলবে। তখন সে তাদেরকে রেস্ট নিতে বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি তারা 2 জন রুমে রেস্ট নিচ্ছিল। তখন আমরা দেখি পরীকে সেই বাড়ির লোকজন এসে জোরপূর্বক ধরে নিয়ে যাচ্ছে। আর তখনই আমরা এই সিনেমার সবচাইতে বড় টুইস্ট দেখতে পাই। থাইল্যান্ডে মেয়ে নিয়ে ব্যবসা করা এই মাফিয়া আর কেউ না, জামান সাহেব নিজেই। সে অন্তিককে ঘরের মধ্যে আটকে রেখে পরীকে নিয়ে যেতে বলে এবং তাকে মেরে ফেলতে বলে। ওদিকে অন্তিক তার চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু দরজার বাইরে থেকে লক থাকার কারণে সে বের হতে পারে না। তখন সে জানালা দিয়ে দেখে পরীকে তার হাত মুখ বেঁধে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। আর তখনই পেছন থেকে একজন এসে তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর তার হাত মুখ বেঁধে সুইমিং পুলে ফেলে দেয়। সবাই জানতো যে সে সাঁতার পারে না, যার কারণ এটা ন্যাচারাল ডেথ হিসেবে প্রমাণ হবে। আর ওই দিনের পর আমরা বর্তমানের দৃশ্য দেখতে পাই। অন্তিক তার কাছে জানতে চায় সেদিনের পর তার সাথে আর কি হয়েছে। তখন আমরা পরীর মুখ থেকে সেদিনের কাহিনী শুনি। পরীকে একটি গাড়িতে নিয়ে তার হাত পা বাঁধা অবস্থায় রেখে দেয়। আর তখনই সেখানে সেই লোকটা আসে যে এই সিনেমায় তাদেরকে শুরু থেকে ফলো করছিল। সে নিজেও থাইল্যান্ডে এসেছে তার বোনকে খোঁজার জন্য। সেও তো তার বোনের মতোই, এর জন্য সে তাকে বাঁচায়। এর পরপরই বাংলাদেশ এম্বাসিতে যায়। পরি তাকে বলে, এম্বাসিতে যাওয়ার পর দেখি আমার গল্প তারা সবাই জানে। সেদিন নিজেকে প্রথম টিভিতে দেখেছিলাম। নিজেকে টিভিতে দেখে এত শরম পেয়েছি যা পতিতা হওয়ার পরও পাইনি। পরে তার কাছ থেকে জানতে পারি জামানকে পুলিশে ধরে ফেলেছে। পরি তাকে বলে, আপনি এক পরীকে বাঁচিয়ে অনেকগুলো মেয়ের জীবন বাঁচিয়ে দিয়েছেন। কখনো আর কোনো মেয়ে নার্সের চাকরি নিতে আইসা এই পরি হইব না। কিন্তু আপনি যদি জানতেন আপনি এই পরীর কত বড় ক্ষতি করছেন। তখন আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই। সেদিন তাকে যখন ধরে নিয়ে যাচ্ছিল তখন পরীকে নিয়ে অন্তিক ফেসবুকে একটি পোস্ট করেছিল। আর তখন তার বন্ধু এসে তাকে সুইমিং পুল থেকে বাঁচিয়েছিল। অন্তিকের এই পোস্টটা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। আর এর জন্যই এখন সারা বাংলাদেশ জুড়ে পরীর গল্প জানে। সেই শোকে আমার বাবা যখন মারা গেল, আত্মীয় স্বজন
কেউ বাকি নেই যে আমার গল্প জানে না। সবাই আমারে দেখলে সিসি করে। তখন পরী তার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যেতে চান। অন্তিক তখন তার হাত ধরে বলে 2 মিনিট পরে যান। তখন পরী কিছুক্ষণ ওয়েট করে। তার দেরি হয়ে যাওয়ায় সে তার শুটিং এর ওইখানে গিয়েই তাকে জলদি আসতে বলে। তখন সে তার কাছে বিদায় নিয়ে চলে যায়। পরী যাওয়ার সময় তার হাতে তার কপালের টিপটা দিয়ে যায়। এটা দেখার পর তার কিছুটা সন্দেহ হয়। সে তখনই বাইরে বেরিয়ে এসে পরীকে খুঁজতে লাগে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর এরপর আমরা দেখি পরী একটি রেল লাইনে গিয়ে আত্মহত্যা করে। তার আসলে বেঁচে থাকার কোনো আশা আকাঙ্ক্ষাও ছিল না। আর এর মাধ্যমে সিনেমাটি শেষ হয়ে যায়। এখন কিছু কথা বলা যাক। উনি কি নিজের ইচ্ছায় এমনটা হয়েছে? সে কি কখনো এমনটা হতে চেয়েছিল, নাকি সমাজের মানুষ পরিপক্ষ এমন বানিয়েছে? পৃথিবীতে অন্তিকের মতো অনেক লোক আছে যাদের জন্য এই পরীর মতো মেয়েরা নতুন করে বাঁচার সাহস পায়, কিন্তু এই সমাজ তাদেরকে বাঁচার কোনো সুযোগ দেয় না। যার কারণে পরিস্থিতির শিকার হওয়া এসব পরীরা আত্মহত্যা করতে বাধ্য হয়। মুভিটির কাহিনী কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুভির এক্সপ্লানেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।